জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বা গণভোট নিয়ে তাদের কি অবস্থান সেটা স্পষ্ট না। আমরা এখনও বুঝতে পারছি না সরকার গণভোট নিয়ে জুলাই নিয়ে তারা কি ভূমিকা রাখবে। এটা এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। অন্যদিকে যারা বিরোধী দল আছে তারা এটাকে নিয়ে আরেকটু জটিলতা তৈরি করার চেষ্টা করছে। আমরা মনে করছি বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে কোনো ধরনের অস্পষ্টতা থাকা অপ্রয়োজনীয়। নতুন সংসদ হয়েছে, এখন কিছু বিষয় নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ ছিলাম, একসাথে ছিলাম। বাংলাদেশকে বিনির্মাণে আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ ছিলাম। দুঃখজনক হলেও সত্য, সরকার গঠন হওয়ার পর এখন আমরা দেখছি আমরা কিছুটা দ্বিধান্বিত হচ্ছি, আমরা বিভক্তির দিকে যাচ্ছি। বিগত দিনে এই যে নতুন নির্বাচন হয়েছে, এই নির্বাচনে দুটি বিষয় ছিল, জাতীয় সংসদ নির্বাচন পাশাপাশি গণভোট। সেই গণভোট নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে, এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে। আমরা দেখতে পেয়েছি সরকার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বা গণভোট নিয়ে তাদের কি অবস্থান সেটা স্পষ্ট না। আমরা এখনও বুঝতে পারছি না সরকার গণভোট নিয়ে জুলাই নিয়ে তারা কি ভূমিকা রাখবে। এটা এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। অন্যদিকে যারা বিরোধী দল আছে তারা এটাকে নিয়ে আরেকটু জটিলতা তৈরি করার চেষ্টা করছে। আমরা মনে করছি বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে কোনো ধরনের অস্পষ্টতা থাকা অপ্রয়োজনীয়। আমরা আলাপ আলোচনার মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সে ব্যাপারে স্পষ্ট সকলের ধারণা থাকা উচিত। আমরা সেজন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা সরকারের প্রতি আহ্বান রাখব, আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন। জুলাই নিয়ে আপনারা কি অবস্থান নেবেন বা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে রায়, সেই রায় বাস্তবায়নে আপনাদের কি ভূমিকা থাকবে। একটা বিষয় স্পষ্ট যে আমরা জুলাইয়ে কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিলাম, আর বাংলাদেশ যদি নতুনভাবে বিনির্মাণ করতে চাই আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে এক একজনের বিরুদ্ধে সরকারি দল বিরোধী দলের বিরোধী দলের বিরুদ্ধে এক ধরনের নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে। যারা বিরোধী পক্ষ আছে তারা সরকারি দলের বা কেউ কেউ যারা মন্ত্রী প্রতিমন্ত্রী তাদেরকে এমনভাবে কটাক্ষ করছে, মনে হচ্ছে যেন তারা এই অল্প কিছুদিনের মধ্যে যারা কিছুদিন পূর্বে বন্ধু ছিল এখন শত্রু হয়ে গেছে। আমরা কিন্তু এমন বাংলাদেশ চাই না যেখানে পূর্বে কাউকে কটাক্ষ করা হতো। সমালোচনা অবশ্যই থাকবে, একজন মানুষ, আমি ব্যক্তি হিসেবে আমার সমালোচনা থাকতে পারে, কিন্তু সমালোচনার ভাষা কী হবে সেটা অবশ্যই আমার জানা থাকা উচিত। বিশেষ করে গতকালকে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি উল্লেখ করেছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি বলেছেন জুলাইকে আমরা জন্ম দিয়েছি। সেটা অনেকেই মানতে পারছে না। তারা মনে করছে জুলাইয়ের একমাত্র শক্তি হচ্ছে তারা। কিন্তু এই জুলাইকে আপনারা যদি এটা পর্যালোচনা করতে চান অবশ্যই সেটা মানতে হবে 18 থেকে যারা 24-এর যে আন্দোলনের যে লিগাসি যারা ধারণ করেছে তাদেরকে আমরা বলতে হবে যে এই জুলাই আন্দোলন জন্ম দিয়েছে। এই ব্যাপারটা শুধু আমাদের বক্তব্য না, আপনারা যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল সাদেক কাইমকে জিজ্ঞাসা করেন, তিনিও কিন্তু তার বক্তব্য স্পষ্ট করেছে যে যদি ছাত্র অধিকার পরিষদ না থাকতো তাহলে হয়তো আমরা এই 24-এর গণ অভ্যুত্থান দেখতে পেতাম না। কারণ 24-এর যে আন্দোলন তার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে কোথাও আন্দোলন সংগ্রাম করা যেত না, কথা বলার পরিস্থিতি ছিল না, আমরা অল্প কয়েকজন হইলেও আমরা কথা বলতাম, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতাম এবং আমাদের অবস্থান স্পষ্ট করতাম। সেই ধারাবাহিকতার ফলে কিন্তু 24-এর গণ অভ্যুত্থান। আরেকটা বিষয় স্পষ্ট, কিছু হলে অনেকেই আমাদেরকে টেকিং করার চেষ্টা করেন। আমরা বিকাশে নিয়ে আমরা টাকা উত্তোলন করেছিলাম। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই বিকাশের টাকা কিন্তু আপনাদের পকেটেও আছে। আপনাদের যে নেতা নাহিদ ইসলাম তার পেটেও বিকাশের টাকা আছে। আপনাদের নেতা আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ সে কিন্তু বিকাশের টাকায় তারা, এবং আক্তার হোসেন এবং আসিফ মাহমুদ আমরা একই সাথে জেলে ছিলাম। এই বিকাশের টাকা দিয়ে আমাদের বিকাশ থেকে টাকা উত্তোলন করে জেলে টাকা পাঠানো হয়েছে। আমরা একই সাথে
এই বিকাশের টাকা খেয়েছি এবং আমরা একই সাথে একই রুমে পাশাপাশি ছিলাম। এখন যাদের পিছনে আপনারা রাজনীতি করেন, আপনারা যে আমাদেরকে বিকাশ বিকাশ বলে আমাদেরকে গালি দেন, এই গালি আপনাদের নেতাদের উপরে কিন্তু যায়। এই টাকার পদ্ধতিটা আমরা 18 সালে আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম, আমরা জনগণের কাছ থেকে জনগণের মতামতের ভিত্তিতে আমরা টাকা উত্তোলন করেছিলাম, কিন্তু আপনারা বারবার আমাদেরকে কটাক্ষ করেন বিকাশ বিকাশ বলে। পাশাপাশি গণ অভ্যুত্থানের অন্যতম নেতা যিনি 18 জুলাই শেখ হাসিনার পতনের ডাক দিয়েছিলেন, তার অবদানকে আপনারা অস্বীকার করতে চান। তিনি যদি এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা রক্ষা না করতেন, 24-এর গণ অভ্যুত্থান হতো না। সেটা হয়তো আগে পিছিয়ে হইতে পারতো, কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান তার অবশ্যই অবদান ছিল। যখন আন্দোলন সংগ্রাম একদম নীরব হয়ে গিয়েছিল, নিস্তেজ হয়ে গিয়েছিল, তখন তিনি কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন শেখ হাসিনার পতন 90% পতন হয়ে গিয়েছে, আর 10% বাকি আছে, আপনারা ধাক্কা দিন। তখন কিন্তু আন্দোলন উজ্জীবিত হয়েছিল এবং শেখ হাসিনার 2 দিনের মাথায় শেখ হাসিনার পতন হয়েছে। তো সেই অবদান আপনারা ভুলে যাবেন না। আমরা আবারও একই সাথে স্মরণ করে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের যে সবচেয়ে বেশি ভূমিকা ছাত্র অধিকার পরিষদের ছিল এবং সাবেক বিপি জনাব নুরুল হক নূরের ছিল। এবং আমরা যে এখানে যেই উদ্দেশ্যে আজকে এখানে সংবাদ সম্মেলন করছি, বিশেষ করে সরকারের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা জুলাই নিয়ে আপনাদের কি ভূমিকা সেটা স্পষ্ট করবেন, আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে
তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।